হ্যালো এভরিওয়ান, ফিজিক্স ফিউশনে সবাইকে স্বাগত। আমি বিজন। আর আজকে আমি আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। যতদিন তোমরা ফিজিক্স পড়বে ততদিন এই বিষয়টা তোমাদের কাজে লাগবে, তাই আজকে একটু মন দিয়ে দেখবে। আজকে আমি আলোচনা করব ভেক্টরের বিভাজন, মানে রেজলিউশন অফ ভেক্টরস। এর মাধ্যমে আমরা কি করব? এর মাধ্যমে একটি ভেক্টর রাশিকে আমরা দুটি ভেক্টরে মানে দুটি উপাংশে ভাগ করব। তারপরে এই ভেক্টর বিভাজনের উপর গাণিতিক উদাহরণ করব একটি। তারপরে আলোচনা করব কোনো বস্তুকে ঠেলার থেকে টানা সহজ কেন। তাহলে চলো শুরু করি। আমরা এর আগে ভেক্টরের যোগ সম্বন্ধে পড়েছিলাম। ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রের মাধ্যমে খুব সহজেই আমরা দুটি ভেক্টর রাশিকে যোগ করতে পারতাম। দুটি ভেক্টর রাশি যোগ করে একটি লব্ধি ভেক্টর পেতাম। তাহলে এবার ধরো দুটি ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি এ ভেক্টর আর একটা ভেক্টর রাশি বি ভেক্টর। এই দুটি ভেক্টর রাশি এখন যদি আমরা যোগ করি তাহলে একটা লব্ধি ভেক্টর পাবো। ধরো এ ভেক্টর প্লাস বি ভেক্টর করলাম, তাহলে কি পাবো? তাহলে একটা লব্ধি ভেক্টর পাবো। ধরো সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা যোগ করি। সামান্তরিক সূত্র অনুযায়ী প্রথমে কি করতে হবে? প্রথমে একটা ভেক্টর রাখতে হবে। ধরো এ ভেক্টর রাখলে তারপরে কি করতে হবে? তারপরে প্রথম ভেক্টরের আদিবিন্দুর সঙ্গে দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু যুক্ত করতে হবে। করলাম। তারপরে কি করতে হবে? তারপরে সামান্তরিকটা কমপ্লিট করতে হবে। সামান্তরিক কমপ্লিট করলাম। এইবার এই দুটি ভেক্টরের ছেদবিন্দু মানে এই দুটি বাহুর ছেদবিন্দু দিয়ে যে সরল রেখা যাবে সেই সরল রেখাই হবে, মানে যে কর্ণ আঁকবো সেই কর্ণের মানই হবে এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফলের মান, এবং কর্ণের দিকই হবে এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফলের দিক। ধরো এই লব্ধি ভেক্টর আর ভেক্টর মানে যোগফল আর ভেক্টর। তাহলে আমরা কি লিখতে পারি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। এইবার আমরা আলোচনা করব ভেক্টর বিভাজন। আমরা দেখলাম দুটি ভেক্টর যোগ করে একটি ভেক্টর পেলাম। এখন তুমি এ ভেক্টর এবং বি ভেক্টর ভুলে যাও, মনে করো যে এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর নেই। তাহলে এখন আমরা এরকমভাবে তো ভাবতে পারি যে আর ভেক্টর দুটি অংশে যদি আমরা বিভাজন করি, আর ভেক্টরকে দুটি অংশে ভেঙে দিই, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর পাবো। মানে এই আর ভেক্টরকে যদি এখন আমরা দুটি উপাংশে ভাঙি, এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুটি ভেক্টর পাবো। তার মানে এখান থেকে আমরা তো এরকম লিখতেই পারি যে আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই আর ভেক্টরকে আমরা দুটি উপাংশে ভেঙে ফেললাম। এই আর ভেক্টরকে এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটি উপাংশে ভাঙলাম, তাহলে এ ভেক্টরকে কি বলবো? আর ভেক্টরের উপাংশ বা কম্পোনেন্ট। তাহলে এ ভেক্টর কি এখানে? আর ভেক্টরের উপাংশ বা কম্পোনেন্ট। বি ভেক্টর কি এখানে? আর ভেক্টরের উপাংশ বা কম্পোনেন্ট। এই বিষয়টাকে তোমরা স্কেলার রাশির মতো করে খুব সহজেই বুঝতে পারবে। যদি স্কেলার রাশির মতো করে ভাবো তাহলে স্কেলার রাশি অনুযায়ী কি হবে? যদি 5 এবং 3 যোগ করি তাহলে আমরা কি পাই? 8 পাই। এইবার যদি 8কে আমরা ভাঙি তাহলে আমরা 5 প্লাস 3 এরকম আকারে ভাঙতে পারবো। বিষয়টা সেরকমই যে এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করে আমরা আর ভেক্টর পেলাম। তাহলে আর ভেক্টর ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এরকম দুটি উপাংশে বা দুটি কম্পোনেন্টে আমরা ভাঙতে পারি। এবার এই আর ভেক্টরকেও আমরা আরও দুটি উপাংশে ভাঙতে পারি। কেমন করে? ধরো এই আর ভেক্টর আছে, এটা আর ভেক্টর। এই আর ভেক্টরকে আমরা দুটি উপাংশে ভাঙবো। ধরো সি ভেক্টর এবং ডি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর। এখানে দেখো আর ভেক্টরকে আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটি উপাংশে ভেঙেছিলাম, আর এখানে আর ভেক্টরকে সি ভেক্টর এবং ডি ভেক্টর। মানে তোমরা যদি স্কেলার রাশির মতো করে ভাবো তাহলে কেমন করে ভাবতে পারো? ধরো এই 8 আছে, এই 8কে আমরা 5 প্লাস 3 আকারে ভেঙেছিলাম। এই 8কে তো 6 প্লাস 2 আকারেও ভাঙা যায়। এই 6 প্লাস 2 এরকমভাবে আমরা ভাবতে পারি স্কেলার রাশির মতো করে। এইবার ধরো এই 8কে তো আমরা এরকমভাবেও ভাঙতে পারি, 4 প্লাস 2 প্লাস 1 প্লাস 1 এরকম করেও ভাঙতে পারি, মানে 4টি উপাংশেও ভাঙতে পারি। এরকম আমরা আর ভেক্টরকেও 4টি উপাংশে ভাঙতে পারবো। ধরো এই আর ভেক্টর আছে, এই আর ভেক্টরকে আমরা 4টি উপাংশে ভাঙবো। এই ধরো ই ভেক্টর, এই ধরো এফ ভেক্টর, এই ধরো জি ভেক্টর, এই ধরো এইচ ভেক্টর। এরকম আর ভেক্টরকেও আমরা 4টি উপাংশে ভাঙতে পারি, মানে একটা ভেক্টরকে আমরা দুটি উপাংশেও ভাঙতে পারি, আবার 4টি উপাংশেও ভাঙতে পারি, আবার অনেক রকম ভাবেও আমরা ভাঙতে পারি। এবার ভেক্টর বিভাজনের সংজ্ঞা আমরা কি পড়ব?
ভেক্টরের বিভাজন হলো যে কোনো ভেক্টর থেকে দুই বা ততোধিক ভেক্টর উপাংশ নির্ণয় করা। যে কোনো একটি ভেক্টর থেকে দুই বা ততোধিক ভেক্টর উপাংশ নির্ণয় করা। কিন্তু এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হলো যেই ভেক্টরকে আমরা ভাঙবো, দুটি উপাংশে ধরো ভাঙলাম, ওই দুটি উপাংশের যোগফল আবার ওই ভেক্টর হতে হবে। এখানে আর ভেক্টরকে এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটি উপাংশে ভেঙেছিলাম, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফলও আর ভেক্টর হতে হবে। আমরা দেখেছি এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফলও আর ভেক্টর হয়েছে। এখানে কি হতে হবে? যদি আর ভেক্টরকে সি ভেক্টর প্লাস এবং ডি ভেক্টরে ভাঙি, তাহলে সি ভেক্টর প্লাস ডি ভেক্টরের যোগফলও আর ভেক্টর হতে হবে। এখানে কি হবে? ধরো আর ভেক্টরকে ই এফ জি এইচ এই চারটি ভেক্টরে ভেঙেছি, তাহলে এখানে কি হতে হবে? ই ভেক্টর প্লাস এফ ভেক্টর প্লাস জি ভেক্টর প্লাস এইচ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। এরকম এই চারটি উপাংশ যোগফলও আর ভেক্টর হতে হবে। এবার আমরা দেখলাম একটা ভেক্টরকে দুটি উপাংশ, তিনটি উপাংশ, চারটি উপাংশ এরকম উপাংশে ভাঙতে পারি, কিন্তু আমরা সবসময় দুটি উপাংশেই ভাঙবো। কারণ যদি আমরা দুটি উপাংশে ভাঙি একটা ভেক্টরকে, ওই দুটি উপাংশের মাধ্যমে ওই একটি ভেক্টরকে আমরা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারবো। তাই আমরা সবসময় দুটি উপাংশেই ভাঙবো। এইবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এই দুটি উপাংশ আমরা অনেক রকম ভাবে ভাঙতে পারি। এই দেখো এ ভেক্টর প্লাস এ ভেক্টর এবং বি ভেক্টর রূপে, এটা সি ভেক্টর এবং ডি ভেক্টর রূপে। আমরা হিসাবের সুবিধার জন্য আর এই উপাংশগুলির নির্দিষ্ট মান পাওয়ার জন্য আমরা সবসময় লম্ব উপাংশে ভাঙবো, মানে রেক্টাঙ্গুলার কম্পোনেন্টসে ভাঙবো। সেটা কিরকম? লম্ব উপাংশ কেমন? ধরো যেই দুটি উপাংশ ভাঙবো, ধরো সি ভেক্টর এবং ডি ভেক্টর, এই দুটি উপাংশে ভাঙলাম একটা ভেক্টরকে, এই দুটি উপাংশের মধ্যে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে হবে। সেটা কি? সেইটা হলো লম্ব ভেক্টর। আমরা সবসময় কি করব? এরকম লম্ব উপাংশে ভাঙবো। এই দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত থাকবে? সবসময় 90 ডিগ্রি। এতে কি হবে? এতে আমাদের হিসাবের সুবিধা হবে। আর এই দুটি যে উপাংশে ভাঙবো, যেই দুটি উপাংশে ভাঙবো, সেই দুটি উপাংশের আমরা নির্দিষ্ট মান পাবো। আমরা উপাংশ ভাঙা মোটামুটি শিখে গেলাম। এইবার আমরা উপাংশগুলির মান কত, মানে আর এর কত অংশ সি ভেক্টর, আর এর কত অংশ ডি ভেক্টর, সেটা আমরা নির্ণয় করব। এইবার ধরো এই আর ভেক্টর, আগে ধরো মুছে নিই। এইবার ধরো এই আর ভেক্টর, এই আর ভেক্টরের একটি উপাংশ সি, এই সি এর সঙ্গে ধরো থিটা অ্যাঙ্গেলে আছে। আর ভেক্টর সি এর সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে। এবার আমরা দেখব আর এর কত অংশ সি ভেক্টর। আগে নামকরণ করো, এ বি সি ডি নামকরণ করলে। এইবার দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। কেন? এই পুরোটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেল কত হবে? এই অ্যাঙ্গেলও 90 ডিগ্রি হবে। তার মানে কি এই এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি, সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা কি দেখতে পারি? যদি cos থিটা লিখি, এখন যদি আমরা cos থিটা লিখি, cos থিটা মানে কি? cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কি? ভূমি এ বি, আর অতিভুজ এসি। তাহলে cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি? ভূমি এ বি এবং অতিভুজ এসি। আর এখান থেকে এ বি ইকুয়াল টু কি লিখতে পারি? এ বি ইকুয়াল টু এসি cos থিটা। এসি ভেক্টর মানে কি? আর ভেক্টর। তাহলে এসি এর মান মানে কি? আর ভেক্টরের মান। আর আর ভেক্টরের মান কত? আর। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি? এ বি ইকুয়াল টু আর cos থিটা। আমরা এখান থেকে এ বি এর মান পেয়ে গেলাম। এ বি এর মান পেয়ে গেলাম, মানে এ বি মানে সি ভেক্টরের মান কত? সি ভেক্টরের মান আর cos থিটা। এই আর ভেক্টরের একটি উপাংশ আমরা পেয়ে গেলাম, তার মান কত? আর cos থিটা। এইবার আমরা এডি ভেক্টর মানে ডি ভেক্টরের মান বের করব। এইবার আর এর আরেকটা উপাংশের মান বের করব। এই আর এর আরেকটা উপাংশ মানে ডি ভেক্টরের মান কিভাবে নির্ণয় করব? এখানে দেখো, এখানে যদি আমরা এডি এর মান যা হয়, এখানে বিসি এর মানও তাই। কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান আর সমান্তরাল, তাহলে এডি এর মান আর বিসি এর মান সমান। এখন যদি আমরা বিসি এর মান পাই, তাহলে এডি এর মান পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন থিটা। সাইন থিটা মানে আমরা কি জানি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা? লম্ব বিসি, আর অতিভুজ এসি। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? বিসি বাই এসি। আর বিসি ইকুয়াল টু কি লিখতে পারি? বিসি ইকুয়াল টু লিখতে পারি এসি সাইন থিটা। এখানে এসি এর মান কত? এসি এর মান আমরা জানি আর। তাহলে কি
আর সাইন থিটা। এক্ষেত্রে আমরা আর এর আর একটা উপাংশের মানও পেয়ে গেলাম, আর সাইন থিটা। এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, এই দেখো যে ভেক্টরের আমরা উপাংশ করব, এই আর ভেক্টরের সঙ্গে যে উপাংশ অ্যাঙ্গেল করে থাকবে, যে উপাংশ এখানে ধরো সি উপাংশ অ্যাঙ্গেল করে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী নেবো, কস থিটা নেবো। আর এই আর ভেক্টরের সঙ্গে যে উপাংশ অ্যাঙ্গেল করে থাকবে সেই উপাংশের সঙ্গে যে উপাংশ লম্ব থাকবে, এখানে ডি ভেক্টর সি ভেক্টরের সঙ্গে লম্ব, সেক্ষেত্রে আমরা কী নেবো, সাইন থিটা নেবো। বিষয়টা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবে। ধরো এরকম একটা ভেক্টর আছে পি ভেক্টর, এরকম দুটো উপাংশ আমরা পি ভেক্টরকে ভেঙেছি। এটা ধরো পি এক্স, এটা পি ওয়াই, মানে পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ পি এক্স আর ওয়াই অক্ষ বরাবর পি ওয়াই। ধরো পি এক্স এর সঙ্গে থিটা কোণে আছে, তাহলে পি এক্স এর ক্ষেত্রে কি হবে, কস থিটা হবে। তার মানে পি এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, পি কস থিটা। আর আরেকটা কি, পি ওয়াই আবার দেখো পি এক্স এর সঙ্গে লম্বভাবে আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো, পি সাইন থিটা। আমরা আর একটা উদাহরণ দেখি। ধরো এরকম একটা ভেক্টর আছে, এটা কত, এটা ধরো এ ভেক্টর, এটা ধরো এ ভেক্টর। এই এ ভেক্টরকে দুটি উপাংশে আমরা ভাঙলাম। ধরো এই দুটি উপাংশে ভাঙলাম, একটা ধরো এ এক্স, এক্স অক্ষ বরাবর এ এর উপাংশ, আর একটা কি এ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর এ এর উপাংশ। এইবার ধরো এই এ ভেক্টর ওয়াই অক্ষের সঙ্গে থিটা কোণে আছে, তাহলে এক্ষেত্রে কস থিটা কোথায় হবে, কস থিটা হবে এ ওয়াই এর সঙ্গে। তার মানে এ ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখবো, এ ওয়াই ইকুয়াল টু এ কস থিটা। আর এ এক্স এ ওয়াই এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এ এক্স কি লিখবো, এ সাইন থিটা। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। আমরা উপাংশের মান নির্ণয় এভাবে করতে পারি। এইবার আমরা একটা গাণিতিক উদাহরণ দেখি। ধরো এখানে একটা বক্স আছে, এই বক্সকে তুমি এফ ভেক্টর বল দিয়ে টানছো, ধরো এই বক্সকে এফ ভেক্টর বল দিয়ে টানছো। তাহলে এই এফ ভেক্টরকে আমরা দুটি উপাংশে ভাগ করতে পারি। একটা উপাংশ ধরো অনুভূমিক উপাংশ এফ এক্স, আর একটা অনুভূমিক উপাংশ এফ ওয়াই, এরকম দুটি উপাংশে আমরা ভাগ করতে পারি, মানে বিভাজন করতে পারি। তাহলে ধরো এফ এক্স এর সঙ্গে থিটা কোণে আছে, তাহলে এক্ষেত্রে এফ এক্স ইকুয়াল টু কত হবে, এফ এক্স ইকুয়াল টু হবে এফ কস থিটা, আর এফ ওয়াই ইকুয়াল টু কী হবে, এফ ওয়াই ইকুয়াল টু হবে এফ সাইন থিটা। আমরা দুটি উপাংশের মান পেয়ে গেলাম, মানে একটি ভেক্টরকে ভাগ করে আমরা যেই দুটি ভেক্টর পেলাম সেই দুটি ভেক্টরের মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা একটা বিষয় লক্ষ্য করি, এই দুটি ভেক্টরের যোগফল এক ভেক্টর হয় কিনা। যদি ঠিকমতো আমরা বিভাজন করতে পারি তাহলে কি হবে, এই দুটি ভেক্টরের যোগফল এফ ভেক্টর হবে। তাহলে যদি এই দুটি ভেক্টরের আমরা যোগ করি, তাহলে ধরো এফ ভেক্টর যদি এই দুটি ভেক্টরের আমরা যোগ করি, তাহলে আমরা কি লিখতে পারি, এই দুটি ভেক্টরের লব্ধি যদি এফ হয়, লব্ধি এফ ইকুয়াল টু কি লিখতে পারি, এফ এক্স এর স্কোয়ার হবে, এফ এক্স এর স্কোয়ার, আর একটা কী হবে, এফ ওয়াই স্কোয়ার প্লাস টু এফ এক্স ইন্টু এফ ওয়াই কস। এক্ষেত্রে কস এখানে কি থাকে, এই দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তার মানে এখানটা এই পুরোটা কি হয়ে যাবে, এই পুরোটা জিরোর সমান হয়ে যাবে। তার মানে এফ আমরা কি পাবো, এফ আমরা পাবো রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। বিষয়টা ক্লিয়ার। তার মানে এফ ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, এরকম আমরা লিখতে পারি। এটা একটা সূত্র হিসাবেও পড়বে। এবার আমরা দেখি এই দুটো স্কোয়ার করে এফ ভেক্টর পাই কিনা। এখানে দেখো এফ এক্স স্কোয়ার মানে এফ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এফ ওয়াই স্কোয়ার মানে এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মানে রুটের ভিতর কি হবে, এফ ইকুয়াল টু এক্ষেত্রে হবে এফ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এরকম হবে। তার মানে দেখো এখানে এফ স্কোয়ার যদি আমরা কমন নিই, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আমরা কি পাবো, শুধু এফ পাবো। তার মানে এই দুটি ভেক্টরের যোগ করেও আমরা এফ পাচ্ছি, তার মানে আমরা ঠিক উপাংশে বিভাজন করেছি। এইবার ধরো একটা গাণিতিক উদাহরণ। ধরো এই বক্স আছে, এই বক্সকে তুমি 20 নিউটন বল দিয়ে টানছো, তাহলে এই 20 নিউটন বলকে আমরা দুটি উপাংশে বিভাজন করতে পারি।
একটা অনুভূমিক উপাংশ আর একটা উল্লম্ব উপাংশ। ধরো অনুভূমিক উপাংশের সঙ্গে থিটা কোণে আছে, এখানে এটা কি ধরো এফ এক্স আর এটা এফ ওয়াই। তোমাকে বলে দিল এখন এফ এক্স এর মান এবং এফ ওয়াই এর মান বের করো। বিষয়টা খুব সোজা, বিষয়টা সোজা। এফ এক্স মানে আমরা কি বলতে পারবো এখানে এফ কস থিটা। এফ কস থিটা মানে কি, এফ মানে 20 আর কস থিটা ধরো এই থিটা 30 ডিগ্রি, থিটা 30 ডিগ্রি, তাহলে কি কস 30। তার মানে আমরা কি পাবো 20 কস 30 এর মান কত √3/2, তাহলে আমরা কত পাবো 10√3 নিউটন। আর এফ ওয়াই এর মান আমরা কি পাবো এফ ওয়াই, এফ ওয়াই মানে আমরা কি জানি এখানে কি হবে এফ সাইন থিটা, তাহলে থিটার মান কত 30, তাহলে 20 সাইন 30, তাহলে এক্ষেত্রে কি পাবো 20 × হাফ, তার মানে 10 নিউটন। আমরা এই এফ এক্স এবং এফ ওয়াই এর মান এরকমভাবে পেয়ে যাব। এইবার আমরা আলোচনা করব কোনো বস্তুকে ঠেলার থেকে টানা সহজ কেন। এইবার ধরো তুমি একটি বস্তুকে ঠেলছো, ধরো এই বস্তুকে তুমি F1 ভেক্টর বল দিয়ে ঠেলছো। এই F1 ভেক্টরকে তুমি দুটি উপাংশে ভাগ করতে পারো, F1 ভেক্টরকে তুমি দুটি উপাংশে ভাগ করতে পারো। ধরো একটা অনুভূমিক উপাংশ আর একটা নিম্নমুখী উপাংশ। তাহলে ওই অনুভূমিক উপাংশের সঙ্গে যদি F1 ভেক্টর অনুভূমিক উপাংশের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেলে থাকে, তাহলে অনুভূমিক উপাংশের মান কত হবে F1 cos থিটা, আর এক্ষেত্রে এই মানটা কত হবে নিচের দিকে F1 sin থিটা। এইবার ধরো তুমি একটা বস্তুকে টানছো, এই বস্তুটাকেই তুমি টানছো, তাহলে টানার ক্ষেত্রে কি হবে এই ধরো এই বস্তুকে তুমি টানছো, F2 ভেক্টর বল দিয়ে টানছো। এই F2 ভেক্টরকে আমরা দুটি উপাংশে ভাগ করতে পারি, একটা উপাংশ অনুভূমিক উপাংশ আর একটা উল্লম্ব উপাংশ। ধরো অনুভূমিক উপাংশের সঙ্গে থিটা কোণে আছে, তাহলে এই অনুভূমিক উপাংশের মান কত হবে F2 cos থিটা, আর উল্লম্ব উপাংশের মান কত হবে F2 sin থিটা। এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো, সেটা কি, সেটা হলো এই F1 sin থিটা এটা নিম্নমুখী আর F2 sin থিটা এটা ঊর্ধ্বমুখী। যখন ঠেলছো তখন নিম্নমুখে একটা বল পাচ্ছ, আর যখন টানছো তখন ঊর্ধ্বমুখে একটা বল পাচ্ছ। এই বস্তুর ওজন কত নিম্নমুখী mg, এই বস্তুর ওজন কত নিম্নমুখী mg। তাহলে এক্ষেত্রে কি হবে F1 sin থিটা প্লাস হয়ে যাবে, মানে এই বস্তুর ওজন বেড়ে যাবে, আর এই বস্তুর ওজন কি হবে এটা ঊর্ধ্বমুখী আর এটা নিম্নমুখী, তাহলে মাইনাস হয়ে যাবে F2 sin থিটা। মানে যখন ঠেলবো আমরা কোনো বস্তুকে সেই বস্তুর ওজন বেড়ে যাবে, আর যখন কোনো বস্তুকে টানবো সেই বস্তুর ওজন কমে যাবে। তার মানে ওই যে বস্তুর ওজন কম সেই বস্তু টানা সহজ, আর যে বস্তুর ওজন বেশি সেই বস্তুকে ঠেলা কঠিন। তার জন্য আমরা এখন থেকে কোনো বস্তুকে আর ঠেলবো না, যদি কোনো বস্তুকে সরাতে হয় টানবো, কারণ আমরা দেখলাম টানা সহজ, টানলে বস্তুর ওজন কমে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝে গেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলেও কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তার অ্যান্সার দেওয়ার। আর এরকম সমস্ত ভিডিও পেতে মানে ক্লাস 10, 11, 12 ফিজিক্সের ওপর অধ্যায় ভিত্তিক পরপর সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।